শুক্রবারের শুভ সন্ধ্যা মৃন্ময়। আপনারা জানেন ডক্টর অঞ্জন ভট্টাচার্য। এই অনুষ্ঠান আমরা প্রায় 2 মাস স্টুডিওর বাইরে। যাই হোক, আজকে মাস্ক পরা অবস্থায় আমাদের অনুষ্ঠানটা করতে হবে। বারে বারে মাস্ক ভরকে যাবে, ফসকে যাবে, টেনে তুলবো, আপনাদের সঙ্গেও কথা বলবো। তাছাড়া উপায় নেই, করোনা কালবেলায় এটাই নিয়ম। আমাদের স্বার্থে, আপনাদের স্বার্থে, সকলের স্বার্থে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর বাবা মার কমপ্লেন যে বাচ্চা দুষ্টুমি করছে, বাড়িতে রাখা যাচ্ছে না। কি করব? স্কুলে যেত, খেলার মাঠে যেত, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে হচ্ছে না কিছুই। এবং তারা আরো আশ্চর্য হচ্ছে যে বাবা মা যারা বাড়িতেই থাকে না, তারা হঠাৎ বাড়িতে কেন 2 মাস? পেটাপিটিও কিঞ্চিত বেড়েছে, খাওয়া দাওয়া অনিয়মিত হচ্ছে, সবটাই ওরকম। তাহলে কি করা যেতে পারে বাচ্চাগুলোকে নিয়ে? বাবা মা তিতি বিরক্ত, অধৈর্য, মারামারি, নানা রকম নানা কিছু হচ্ছে। আমরা শুনি কি করে সেই বাচ্চাগুলোকে করা যায়। সঙ্গে রয়েছেন ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং তার সিরিজের সতীর্থ, আপনারা তাকে চেনেন, মীনাক্ষী খোরানা। তিনি আপনাদের প্রাঞ্জল করে ব্যাপারটাকে বোঝাবেন। আমি ক্যামেরা ফিরিয়ে দিই ডক্টর ভট্টাচার্যের কাছে। নমস্কার। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সরাসরি কথা বলতে পারা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমরা সবাই সেফটি মেজার্স নিচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে তাদের নিয়ে যারা এই কথাটা বোঝে না। শিশু বা যাদের স্পেশাল নিডস আছে, তারা বড় মানুষও হতে পারেন, যাদের পক্ষে এই ব্যাপারটাই বোঝা মুশকিল যে যাকে দেখতে পাচ্ছি না সেই শত্রুর সঙ্গে লড়াই করার জন্য নাকে মুখে মাস্ক পরে কেন ঘুরে বেড়াতে হবে, হাতে এমন কেন জিনিস বারে বারে ঘষতে হবে যেটাতে আমার হাতটা কিরম কিরম করে। তো এগুলোর একটা বিরাট অঙ্গ হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। মানসিকভাবে জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করলে আমরা আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না, অর্থাৎ আমরা করোনার সঙ্গেও সহাবস্থান করতে পারবো, অথচ আমরা আমাদের বাচ্চাগুলোকে বিকাশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো একই সাথে। এই দুটোর কি করে ব্যালেন্স মেনটেন করব, আসুন সেই নিয়ে প্রথমে আমরা আজকে আলোচনাটা করে নিই আমাদের সাইকোলজিস্টের কাছ থেকে, মীনাক্ষী খোরানা সাহা। উনি আপনাদের বলবেন। মীনাক্ষী, আসলে 2 মাস বাদে তো আমাদের সঙ্গে আপনাদের মোলাকাত হচ্ছে, আমরাও একটু যেন সড়গড় হতে পারছি না। এই করোনা ঘাড়ে পড়লো না কি ঘাড়ে পড়লো বুঝতে পারছি না। বাচ্চাদের কি অবস্থা? একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখা ভালো, ডাক্তারবাবু কিন্তু তার গোটা টিম নিয়ে সিডিসিতে পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে। তারা নবজাতক যে সেন্টারটা করেছেন সেখানেও তারা পুরো দমে পেশেন্ট দেখছেন, বাচ্চাদের দেখছেন। সুতরাং নির্ভয়ে আপনারা চলে আসুন, ভয়ের কিচ্ছু নেই। বাচ্চাদের হলে সামান্য হয়তো 3 দিনে সেরে যাচ্ছে। কাল আমার আরেক পেডিয়াট্রিশিয়ান বন্ধু বলল, তিনি যে হাসপাতালে আছেন সেখানে বেডে বেডে ভর্তি রয়েছে, বিভিন্ন কারণে এসেছে তারা, কারোর হাত ভেঙে গেছে, কারোর ছোট্ট সার্জারি দরকার, তাদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে করোনা পজিটিভ হয়েছে। ফুটফুটে বাচ্চা, 3 দিন বাদে দেখা গেল তাদের আরটিপিসিআর করার পরে যে ভাইরাসের মানে সাইকেল থ্রেশহোল্ড বলি আমরা, সেটা বেড়ে প্রায় 38 হয়ে গেছে। নেই, ভাইরাস পালিয়েছে, মানে বাচ্চাদের কাছে ভাইরাস টিকতেই পারছে। সুস্থ সবল বাচ্চা যদি হয় তাদের কাছে করোনা একেবারেই কোনো রকম ক্ষতির কিছু করছে না। ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে আলোচনা। কাওয়াসাকি ডিজিজ আপনারা শুনেছেন হয়তো, সেটা নিয়ে ইংল্যান্ডে কথাবার্তা হয়েছে, ওটা দরকার নেই। সাধারণভাবে বাচ্চা তার হলেও খুব বেশি কিছু তার জন্য করতে হবে না বলেই আমরা এতদিন সিডিসি বা WHO কাছ থেকে জেনে এসেছি। আর তার জন্য ডাক্তারবাবু আছেন, তিনি আপনাদেরকে বাদ বাকিটা বলবেন। আমরা চলে যাই মীনাক্ষীর কাছে। মীনাক্ষী বলবেন যে এই পর্যায়ে বাচ্চাগুলো এরকম আটকে আছে, এতদিন ধরে গৃহবন্দী, কোথাও বেরোনোর নেই, শুধু ছবি এঁকে আর ছড়া পড়ে কতক্ষণ সে কাটাবে, কি অবস্থা বাচ্চাদের, কি হতে পারে। যখন অসুবিধা তখন আপনার সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করুন, ডক্টর অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করুন, তার টিম মেম্বার সাইকোলজিস্ট অত্যন্ত কৃতবিদ্য মীনাক্ষী সাহা খোরানা, তিনি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবেন। আমরা মীনাক্ষীর কাছে ক্যামেরা ফিরিয়ে দিই। থ্যাংক ইউ। বাচ্চারা যেহেতু এখন গৃহবন্দী, আমরা সবাই জানি যে তাদের যে নর্মাল একটা লাইফ ছিল সেই লাইফটা তারা এখন পাচ্ছে না। নর্মাল স্কুল যাওয়া, খেলতে যাওয়া, বন্ধুদের সঙ্গে মেশা, টিউশনে যাওয়া, আঁকতে যাওয়া, যা যা তারা করতো, এতদিন ধরে অভ্যস্ত ছিল, তারা কিন্তু এখন সেটা পাচ্ছে না। এবং এইখান থেকে ব্যতিক্রমে আমাদের স্পেশাল নিডের বাচ্চারাও নেই। তাদের যে থেরাপি, তারা যে তার ডাক্তারের কাছে দেখা করতে আসতো, থেরাপিস্টদের সঙ্গে কাজ করতে আসতো, সেইগুলোও কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে।
তাই তার জন্য যেটা দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু বিহেভিয়ারাল চেঞ্জ। এবার যখন আমরা বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে কথা বলবো, সেটা কিন্তু যে কোনো বাচ্চাকে আলাদা করে দেবো না, সেটা একটা নর্মাল বাচ্চা হতে পারে, একটা স্পেশাল নিডের বাচ্চা হতে পারে। এখন দেখা যাচ্ছে যেহেতু তারা লকডাউনে রয়েছে, তাদের মধ্যে কিছু বিহেভিয়ারাল ইস্যুস বা ডিসরাপটিভ বিহেভিয়ার, যেখানে বাচ্চা বেশি অত্যাধিক দুষ্টুমি করছে, বেশি ছটফট করছে, জিনিসপত্র ভাঙচুর বেশি করছে, কথা শুনছে কম, এই বিহেভিয়ার্সগুলো কিন্তু বাচ্চারা একটু দেখাচ্ছে বেশি। কিন্তু সেটা নিয়ে চিন্তার কিন্তু কোনো দরকার নেই, বিকজ আমরা এই প্রোগ্রামটা ঠিক তাদের জন্যই করছি, বাবা মাদের জন্য করছি, যাতে আমরা সেইগুলো নিয়ে বাবা মাকে এডুকেট করতে পারি যে ঠিক কী কী করলে আমরা কিছুটা এই সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। বিকজ এখন আমরা সবাই জানি যে দিস ইজ দ্য নিউ ট্রেন্ড, এইভাবেই আমাদের এখন চলতে হবে। তো তাই জন্য দেয়ার আর সার্টেন কোপিং স্ট্র্যাটেজিস যেগুলো আমরা ডিসকাস করতে পারি। যদি আপনারা আমার সঙ্গে একই জায়গায় থাকেন তাহলে আই ক্যান গো অন। নিশ্চয়ই আমরা শুনি। হ্যাঁ, অফকোর্স, থ্যাংক ইউ। তো তাহলে ফার্স্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টিকিং টু আ শিডিউল। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে বাবা মা যাতে একটা বাচ্চার শিডিউল বানিয়ে দেয়। যদি স্পেশাল নিড বাচ্চা হয় তাহলে সেই শিডিউলটা তারা কোথাও একটা লিখে, সেটা একটা চিপকেও দিতে পারে, একটা বোর্ডেই বা লিখে দিল, তার একটা ডেলি টাইম টেবিল থাকা দরকার। জেনারেলি কি হয়, যদি আমরা অ্যাংজাইটির কথা বলে থাকি, বাচ্চারা এই সময় একটু অ্যাংশিয়াস বেশি থাকে, একটা ভয় পাচ্ছে, বাবা মাও যেন ঠিক যেমন আগে ব্যবহার করতো তেমন করছে না, বারবার হাত ধরতে বলছে। আমি ডক্টর ভট্টাচার্য, মীনাক্ষী সাহা বা আমাদের এই জেনারেশনটায় তো আমরা কোনোদিন এই পরিস্থিতিটা দেখি একদমই। অঞ্চলটা। এবার বাচ্চাটা তো আরো আশ্চর্য হয়েছে, তার হয়তো 7 বছর 8 বছর পৃথিবীতে আসা, ঠিক। সে তো বাবা মাকে কোনোদিন দেখেনি যে বাবা মা চাকরি করে, ব্যবসা করে, যাই করে, বাবা বেরিয়ে যায়, মা বেরিয়ে যায়, মা বাড়িতে থাকে, তাকে স্কুলে নিয়ে যায়, গোটা ঘটনাটা তালগোল পাকিয়ে গেল সবাই বাড়িতে, এবং সবাই একটা খিটিমিটি হচ্ছে যেন সবসময়। আমাদের দেখা যাচ্ছে না, কার্টুন ভালো লাগছে না। আমাদের একটি বাচ্চা আছে যার বাবা দূরে থাকতেন, লকডাউনের সময় তিনি এসে এখানেই আটকে পড়ে গেছেন, দূরে যেতে পারেননি। এই বাচ্চাটি বাবাকে খুব চাইতো, এখন সে রিসেন্টলি বলা শুরু করেছে বাবাকে যে তুমি চলে যাও। সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে যে এই যে প্রক্সিমিটি, আমার বাবা মাকে চাই, তার মানে এরকম নয় যে চিপকে বসে থাকবে। ভালোবাসা স্মদারিং হয়ে গেলে ইট ডাজ নট ওয়ার্ক। এই জিনিসের ব্যালেন্সগুলো বুঝে যে কাজ করার জন্য, সেই জন্য মীনাক্ষী যেটা বলছে, বিশেষ করে এটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে কেন বেশি জরুরি, তার কারণ তাদের কিছু কিছু ট্রেড থাকে। তো মীনাক্ষী ওটা এক্সপ্লেন করুন, তারপরে আমরা কথা বলছি। এই যে আমরা বারবার নিউ নর্মাল নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেকটি বাচ্চা একটা এক্সপেক্ট করে যে আমি এইটার পরে এটা করব, এই ঘুম থেকে উঠলাম ব্রাশ করব, ব্রাশের পরে আমি বাথরুম যাব, স্নান করব, ব্রেকফাস্ট করব, স্কুলে যাব বা থেরাপিতে যাব, যার যেই রুটিন সে সেটা করব। আমাদের সবার লাইফেই একটা রুটিন আছে। দেখবেন যখনই নিজের লাইফের রুটিনটা ঘেটে যায়, কোথায় গিয়ে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি আমাদের মধ্যে ডেভেলপ করে, এবং সেই ঠিক জিনিস, একই জিনিস কিন্তু বাচ্চাদের মধ্যেও হয়। এই অ্যাংজাইটিটা বাচ্চাদের মধ্যেও চলে আসে যখন আমরা প্রেডিক্ট করতে পারি না যে পরবর্তী টাইমে আমরা কি করব। তো আনপ্রেডিক্টেবিলিটি লাইফে এলেই দেখা যায় যে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চাদের একটা যদি লাইফের মধ্যে প্রেডিক্টেবিলিটি আনা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে তাদের স্ট্রেস কমানো যাচ্ছে। এবং এই প্রেডিক্টেবিলিটিটা আমরা আনবো কি করে? মেকিং আ শিডিউল। তাদের জন্য একটা টাইম টেবিল ফিক্স করে দেওয়া যে এই টাইমে বাবা উঠতেই হবে। সকালে আমাদের 7টাই টাইম, আমরা 7টাতে আগে উঠতাম, এখনও উঠবো। তারপর আমাদের এই সময় ব্রেকফাস্ট করি, আমরা এই সময় ব্রেকফাস্ট করবো। জেনারেলি কি হয়েছে, যবে থেকে স্কুল, থেরাপি সেন্টার সব কিছু কমে গেছে বা বাচ্চাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, অনেক বাবা মাই আমাদের কাছে কমপ্লেন করছে যে আগে যেই সময় উঠতো, যেই সময় খেত, বসতো, সব কিছু যেন গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে সেই গন্ডগোলটাকে ছাড়ানোর জন্য ফার্স্ট উপায় হচ্ছে স্টিকিং টু আ টাইম টেবিল। তাই জন্য পার্টিকুলার যে টাইম টেবিল মেনটেন এতদিন বাচ্চা করে আসছে, সেটা কিন্তু মেনটেন করতে শিখতে হবে। এইবারে হয়ে গেল স্কুলের কথা। স্কুলে যদি অনলাইন ক্লাস চলে খুব ভালো, যদি অনলাইন না ক্লাস চলে, তাহলে এই সময় যেহেতু বাবা মার কাছেও অপরচুনিটি রয়েছে বাচ্চার সঙ্গে থাকার, এটাও কিন্তু আমরা জেনারেলি পেয়ে উঠি না। তো এই টাইমটা কিন্তু বাবা মা নিজের মতো করে বাচ্চাকে কিছু জিনিস শেখাতে পারে। স্পেশালি যদি আমরা স্পেশাল নিড বাচ্চাদের নিয়ে কথা বলি, দেখুন স্পেশাল নিড বাচ্চারা অনেকেই আছে যারা স্কুলে যায় এবং সবসময় বাবা মা এই টেনশনে থাকে যে এই সিলেবাসটা শেষ হয়ে গেল, ও তো ধরতে পারছে না, এই কাজটা তো এগিয়ে যাচ্ছে, আমরা তো করাতে পারছি না।
এখন যেহেতু স্কুলের প্রেশারটা কম্প্যারেটিভলি কম, বা স্কুল যেহেতু ওইভাবে প্রেশারটা দিতে পারবেন না, বিকজ রোজ রোজ ক্লাস হচ্ছে না, অনলাইন সেশনটাও খুব লিমিটেড টাইমের জন্য হচ্ছে, এই সময় কিন্তু বাচ্চার পেস অনুযায়ী আপনি বাচ্চাকে জিনিস শেখাতে পারেন, যেটা আগে কিন্তু একটা দৌড় দৌড় ভাগ ভাগ ব্যাপার ছিল। তাই জন্য এখন কিন্তু বাচ্চাকে নতুন জিনিস শেখানোর জন্য আইডিয়াল টাইম, যেটা হয়তো এতদিন পেন্ডিং হয়ে পড়েছিল, সেটা হয়তো এখন আপনি করতে পারেন। সো দিস আর সার্টেন থিংস। আরো বাকিরা স্যার যদি কিছু বলুন, তারপরে আমরা আগেন উইল ডিসকাস। মানে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজিয়াস সাইড। স্যার একটা পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ ইস্ট ইন্ডিয়া, সেটা নিয়ে আমার স্যারের সঙ্গে কথা হয়েছিল। স্যার বলছিলেন যে বাচ্চারা কি অবস্থায় আছে সারা পৃথিবীতে, একদম সারা পৃথিবীতেই বাচ্চারা ভালো নেই। না, মীনাক্ষীও খুব সুন্দর পড়াশোনা করে এসছে এটা নিয়ে, সারা পৃথিবীর ব্যাপারটা নিয়ে ওরও কথা আছে এর ব্যাপারে। অ্যাডিশন এখানে সেটা হচ্ছে যে স্পেশাল নিডস বাচ্চাদের মধ্যে কিছু কিছু কন্ডিশন থাকে যেটাতে বাচ্চাদের ফিক্সড রুটিন এমনিতেই থাকে। যাদের এই ডায়াগনোসিস গুলো আছে যে তাদের এই ফিক্সড রুটিন থাকে, তাদের যদি আমরা হঠাৎ এখন একটা যখন খুশি ওর যা খুশি কর এরকম করে দিই, তাদের ডিস্ট্রেস প্রচন্ড বেড়ে যায়। সেই জন্য এই কতদিন যারা থেরাপিতে আসতে পারছেন না মনে করুন, তাদের যেমন এটা একটা রুটিনে ডিসরাপশন হয়েছে, আবার নতুন করে থেরাপিতে এলে তবে তাদের রুটিনগুলো সেট হবে। আপনারা তো থেরাপি শুরু করেছেন অঞ্জন, তাহলে এক্ষুনি তারা আসুন। না, এক্ষুনি সবাইকে ঘাড়ে পড়ে আসতে হবে না, বলছি নানান রকম মডিউল আছে যেগুলো তারা ব্যবহার করতে পারেন। অ্যাপোলো 24/7 বলে একটা অ্যাপ আছে যেটা দিয়ে আমরা অনলাইনে ট্রিটমেন্ট দিতে পারি। আমাদের এছাড়াও অনলাইন যে থেরাপিউটিক সেশনগুলো সেগুলো একটা অনগোয়িং ভাবে চলছে। অনলাইনে সবার কাজ করবে না, তার কারণ কি 2 মাস পেরিয়ে গেল, এইবার নিউরোবায়োলজিক্যাল প্রবলেমগুলো আবার মাথা চাড়া দিচ্ছে। কেননা এইগুলো নিউরাল প্লাস্টিসিটির ব্যাপার, তো যে নার্ভগুলো কিছুক্ষণ অবধি আমরা সুদ করে রেখে দিয়েছি, মাস 2 তাতে কাজ হয়ে গেছে, এইবার কাজটা বিগড়ে যাবে, কেন রোগটা তো আছে তার। এই রোগটাকে রোগ মুক্তির দিকে আনতে গেলে এক একটা বাচ্চার এক একটা শিডিউল হবে, কাউকে কাউকে রেগুলার আসতে হবে, উপায় নেই। মেজরিটির ক্ষেত্রেই হবে যে মাঝে মাঝে আসবে, আর অধিকাংশই অনলাইনে তারা করবে। কিছু বাচ্চা আছে যাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনলাইনে চিকিৎসাটা দেওয়া সম্ভব, তার কারণ তাদের ওই ট্রেড গুলো থাকে, যে কারণের জন্য যাদের ক্ষেত্রে রুটিন করা গেছে, করে নতুন জিনিস ইন্ট্রোডিউস যদি গ্রেডেড ভাবে করা যায়, এগুলোতে আমরা সবসময় বলি যে আপনারা এক্সপার্টের আন্ডারে করুন, তাতে বিপদ হবে কম, উপকার হবে বেশি। অর্থাৎ কোভিড হয়ে যে সিচুয়েশনটা হয়েছে সেটাকে কি করে আমরা নিজেদের উপকারে ব্যবহার করব, মানে আমাদের পক্ষে আনতে হবে, বিষয়টা পক্ষে আনতে হবে, সেটাই মীনাক্ষী বলছিল। বলুন, আমরা আবার শুনি। সো আমরা একটা বাচ্চাদের শিডিউল নিয়ে যেটা কথা বললাম, যে ঠিক টাইমে খাওয়া ওঠা সেইগুলো মেনটেন করা। আর একটা জিনিস হচ্ছে এডুকেটিং চিলড্রেন। বাচ্চাদের কিন্তু কিছু কিছুভাবে বোঝানো যেতে পারে যে কোভিড একটা এমন কন্ডিশন যে এই সময় আমরা যেতে পারছি না, বিকজ বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে এই তোমরা যাচ্ছ না কেন। যেমন স্যার অলরেডি একজনের উল্লেখ করলেন যে তুমি কবে যাবে, কেন কি তার দেখে অভ্যস্ত না, এবং সারাক্ষণ বাবা রয়েছে এবং বাবা নিজের মতো কিছু করছে, সেটা হয়তো তার দেখে এখন আর ভালো লাগছে না, বিকজ সেইভাবে ইউজ টু নয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এডুকেট করা যায় কিছু কিছু জিনিসে, যেমন বেসিক হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা, যেটা অলরেডি আমরা বলছি যে হাইজিন মেনটেন করা কিন্তু সবসময়কারই একটা গুড প্র্যাকটিস। সেটা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে কোভিড কিন্তু আমাদের রিয়েলাইজ করাচ্ছে যে হাইজিনটা কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষের বেঁচে থাকার জন্য। তাহলে সেখান থেকে কিন্তু আমরা হাইজিন বাচ্চাদের ইন্ট্রোডিউস করতে পারি। সবসময় হয়তো সব কিছু বলে হবে না, কিছু বাচ্চারা যারা বোঝে তারা হয়তো বুঝলো, যারা বুঝবে না কিছু কিছু বাচ্চা, তার মধ্যে স্পেশাল নিডের বাচ্চারাও বোঝে, হ্যাবিট কি হোক না, তাদের হ্যাবিট ডেভেলপ করা। হ্যান্ড ওয়াশ ডে আমরা পালন করি, ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে আছে। একদম হাত ধোয়ার সবসময় খুব ভালো জিনিস, ভালো করে সাবান দিয়ে সেই 20 সেকেন্ডস বলা হয়, যেমন সিডিসি বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ দুবার গাইলে 20 সেকেন্ডস হয়, সেইভাবে তারা হাত ধোয়াটা এই প্রথম থেকেই প্র্যাকটিস করে। ইটস এ গুড প্র্যাকটিস, ইটস এ গুড প্র্যাকটিস। জিনিসপত্র ক্লিন রাখা, বারবার সেটা করে শুধু কোভিড না, সেটা সালমোনেলার মতো ওরকম ভয়ঙ্কর যে এই রোটা ভাইরাস গুলো, সেটাও তো প্রচুর বাচ্চা তাতে মারা যায়। একদম কোভিডে যদি একজনও মারা না গিয়ে থাকে, রোটা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে বহু শিশু মারা যায়। এইগুলোকে আমরা বিজ্ঞান এখন অনেকটাই জয় করে ফেলেছে, বাকিটাও যদি জয় করতে হয়, অর্থাৎ রোটা ভাইরাসে শিশু মারা যাবে না, এটা যদি করতে হয় তার জন্য একটা হচ্ছে ভ্যাকসিন, যেটা কোভিডের ক্ষেত্রে ভাবা হচ্ছে যদি কখনো বেরোয়। আরেকটা যে বাকি মেজার্সগুলো, প্রিভেন্টেটিভ মেজার, যে ভালো করে যদি স্যানিটাইজেশনটা ঠিক থাকে,
হাত ধোয়া, যেটা মীনাক্ষী বলছিল, গুড হ্যান্ড ওয়াশ। অ্যাবসলিউটলি। এছাড়া আমরা এখন যেটা করছি অর্থাৎ রেসপিরেটরি প্রিভেনশন যেটা করছি, এটা করলে আমরা এসব জিনিস অনেক গুণ কমিয়ে আনতে পারবো। আর শিশুদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা গুণ হচ্ছে যে কোভিড বিশেষ শিশুদের খুব একটা পেড়ে ফেলতে পারছে না, যদি না কিছু স্পেশাল ইস্যুস থাকে, তাও সংখ্যায় অনেক অল্প। সুতরাং শিশুদের জন্য রিলেটিভলি এটা সেফ। প্রবলেম ওদের নিয়ে একটাই যে ওরা ইনফেক্টেড হয়ে বাড়ির বড়দের গিয়ে দিতে পারে, বুড়োদের গিয়ে দিতে পারে। বাচ্চা ইনফেক্টেড হলেও নাতির থেকে দাদু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, একদম। সেই জন্য তাদেরকে একটু সামলে রাখা তো দরকারই। তার জন্য যেটা সবসময় করাই যায় যে তার হাতে স্যানিটাইজার তো বারে বারে দেওয়াই যায়। সব বেশিরভাগ বাচ্চারই ক্ষেত্রে ওটা ভালো লাগবে, আমি গোড়ার দিকে বলছিলাম যে কারোর কারোর ক্ষেত্রে খারাপ লাগবে, কিন্তু তারা হাতে নগণ্য। অধিকাংশ বাচ্চাই বারে বারে চাইবে যে দিন না একটু, তো ওইটা একটা সবসময় করা উচিত। কেননা সে হয়তো স্যানিটাইজার না থাকে, সাবান সাবান দিয়ে হাত ধুয়ে দেওয়া নিয়ে অনেক বাচ্চার অনেক প্রবলেম থাকে, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর। কিন্তু সেটা যদি করে দিয়ে তারপরে স্যানিটাইজার দেওয়া যায় অ্যাজ এ রিওয়ার্ড, তুই ওটা কর, তাহলে তোর হাতে ওই দারুণ জিনিসটা দেবো, সেটা যদি হয় তাহলে দিব্যি তারা করবে। তাদের এটা না বলে যদি দেখিয়ে দেওয়া যায় যে সাবানটা দিয়ে যেই হাতটা মোছা হলো, হাতে একটা ওই চরদামৃতের মতো সুন্দর জিনিস পড়লো, আমাদের দেশে যেমন অঞ্চলটা এটা একটা অদ্ভুত যে সবাই এখন স্যানিটাইজারের বোতল, আমরা যখন বাইরে বিদেশে তখন স্যানিটাইজার তো আমাদের পকেট ব্যাগে। তো করোনা আমাদের একটা প্র্যাকটিস যে ওরা স্যানিটাইজার খেতে যাচ্ছে, স্যানিটাইজার সব জায়গায়। করোনা আমাদের একটা সুযোগ দিচ্ছে যে উন্নত বিশ্বে যে হাইজিনিক স্ট্যান্ডার্ড মেনটেন্ড হয়, আজকে আমাদের একটা সুযোগ এসেছে অনন্য পায়, যেমন এনভায়রনমেন্ট বাঁচানোর আমাদের একটা সুযোগ এসেছে, এত গাড়ি আবার বেরিয়ে না পড়লেই পারতো, ঠিক সেরকম ভাবে এই সুযোগটা আমরা সদ্ব্যবহার করবো কিনার উপর ডিপেন্ড করবে যে আমরা বাচ্চাগুলোর স্যানিটাইজেশন বা হাইজিন স্ট্যান্ডার্ডটাকে এই তালে একেবারে পার্মানেন্টলি সারা জীবনের মতো ভালো করে দেবো। একবার হলে আর সেটা যাবে না, একদম। সেটা বাচ্চাদের শেখানো সোজা, বাচ্চাদের শেখানো সোজা। বাচ্চারা একবার শিখে ফেললে তারা অন্যায্য জিনিস করতে চায় না, নিয়ম। তো সেইটাই মীনাক্ষী খুব সুন্দর করে তুলে ধরেছে যে আমরা এই দুটো জিনিস আমরা করতেই পারি। আরো শুনি। হ্যাঁ, নেক্সট হচ্ছে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এবার এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল কথাটা এসে গেলেই আমাদের মনে হয় বাবা আমি বোধহয় অনেকটা দূরে চলে গেলাম আমার ভালোবাসার লোকেদের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। সোশ্যাল ডিস্টেন্সিং কথাটার মানে হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। তাহলে এই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ইজ এ ভেরি হেলদি প্র্যাকটিস। আমাদের মধ্যে একটা কথায় কথায় বাচ্চাদের একটা ঘাড়ে তুলে নেওয়া, কোলে তুলে নেওয়া, চটকে দেওয়া, এই যেগুলো আমরা করে থাকি, এটা কিন্তু একটা টু আ সার্টেন এক্সটেন্ট অ্যাবিউসের মধ্যে পড়ে। সেই আনহেলদি প্র্যাকটিসটা কিন্তু ছোটবেলা থেকে বাচ্চাকে শেখানো যায়। বাচ্চাকে কিন্তু এইটাও শেখানো যায় যে বাবা একটা ফিজিক্যাল প্রক্সিমিটি বা কতটা আমি আমার কাছে একটা মানুষকে ঘেঁষতে দেবো, তোমার কোথায় সেফটি জোন আছে, সেটা কিন্তু এখন শিখিয়ে দেওয়ার রাইট টাইম। বিকজ তাতে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চাও ছোটবেলা থেকে শিখবে যে একটা রেসপেক্ট রাখতে হয় একটা মানুষের সঙ্গে একটা মানুষের মধ্যে, সেই রেসপেক্টটা থ্রু ফিজিক্যাল ডিস্টেন্সিং আসে। এবং তাতে অনেক ঝামেলা থেকে ভবিষ্যতে যেটা নিয়ে বিস্তর গোলমাল হয়, আনওয়ান্টেড টাচ, একদম মিসইন্টারপ্রিটেশন হয়, আর কিছু না হোক। তাহলে আমাদের পার্সোনাল স্পেসটা সম্বন্ধে অ্যাওয়্যার হতে শেখা। কি আগে যুক্তি ব্যবহার করা হতো যে এত ভিড়ের মধ্যে কি করে করবো, এবার দেখা গেল যে ভাইরাস আমাদের করিয়ে দিল, তাহলে এবার এইটা যদি ভাইরাস ছাড়াই আমরা করি তাহলে আমাদের ওই ভাইরাসটা এসে অ্যাটাক করবে না। এরকম একটা দেখা যাচ্ছে অঞ্জন দাদু, যা হবে হবে, যা হবে হবে নয়, আপনাকে হাসপাতালে মেরেও ফেলতে পারে। কেউ বেঁচে গেল মানে এমন নয় যে আপনিও বেঁচে যাবেন না, আপনি হাত ধুচ্ছেন না, মাস্ক পরছেন না। কুযুক্তিগুলো থেকে আমরা বেরোতে পারলে তবেই আমরা উন্নত বিশ্ব। একদম। যেমন সিগারেট খেলে কি আর হয়েছে, এটা এককালে লোকে বলতো, এখন আর বলে না। মনে মনে কেউ কেউ হয়তো এখনো ভাবে, কিন্তু তারা সংখ্যায় ভীষণ কমে গেছে। বিদেশে এরকম ভাবে এখন সিগারেট খাওয়ার লোকই কমে গেছে। তো সেই যে ব্যাপারটা, এটাও আস্তে আস্তে হবে আশা করা যায়। তো শিশুদের দিয়ে আমরা যদি এম্পাওয়ার করতে পারি, বাবাকে সিগারেট ছাড়াতে যেমন একটি শিশুকে ব্যবহার করা হয়, ঠিক তেমন ভাবেই আমরা যদি স্ট্র্যাটেজি নিয়ে এই ডিস্টেন্সিংটাকে অর্থাৎ পার্সোনাল স্পেসটাকে ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে মীনাক্ষীর যে কাজগুলো, যে পিউবার্টি ট্রেনিং দিতে হয় বা লাইফস্টাইল স্কিলস শেখাতে হয়, সেটার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, অনেক বাচ্চা বেঁচে যাবে। গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে সারা কলকাতা একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে কোনো একটা স্কুলের কিছু একটি ঘটনা। তো সেটা এই পর্যায়ে এই কোভিড শিখিয়ে দেবে, বাবু তোমাকে কিছুই করতে হবে না, তুমি শিখে যাবে। আর গুড টাচ ব্যাড টাচের দিন ফুরোলো, দরকার নেই। একদম। এছাড়া আরও কিছু জিনিস আছে হেলদি প্র্যাকটিসেস, যেমন হেলদি এক্সারসাইজ করা, রেগুলার এক্সারসাইজেস, যেটা হয়তো আগে মনে হতো ওফ কেন করব,
এখন এটা আপনার লাইফস্টাইলের মধ্যে চলে আসতে পারে। আপনি বাবা মা হিসেবে মডেল করতে পারেন, বিকজ এখন আপনার হাতে টাইম আছে। তাই জন্য আপনি যেগুলো করবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যেভাবে বিহেভ করবেন বাচ্চা কিন্তু সেই কিউজগুলো ধরছে। সেটা আপনি অ্যাপারেন্টলি সামনে দেখান, ম্যানিফেস্ট করুন, বা খুব ইমপ্লিসিটলি করুন। আপনার যদি স্ট্রেস বা অ্যাংজাইটি হয়, তাতে যে রিয়াকশনসগুলো আপনি দেখাচ্ছেন সেগুলোও কিন্তু বাচ্চা লক্ষ্য করছে। তাই জন্য এখানে কিন্তু রাইট মডেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে যেখানে সম্ভব হচ্ছে না এত কিছু করার পরেও, তারপরেও কিছু কিছু সময় মনে হবে উফ পারছি না, স্পেশালি যখন বাবা মার স্পেশাল নিড বাচ্চা থাকে তখন তো হবেই। তার জন্য মনে রাখা দরকার যে আলাদা করে কিন্তু প্রফেশনালস আছে সেটা দেখার জন্য। তাই জন্য সবটাই যে আপনার ঘাড়ে দিয়ে দেওয়া হচ্ছে বা আপনার দায়িত্ব তা নয়। একটা কিন্তু টেলি হেলথ বা টেলি কাউন্সেলিং, টেলি মেডিকেল চেকআপস, এগুলো কিন্তু অল অ্যাভেলেবল আছে। যদি আপনি ফিজিক্যালি নাও আসতে চান, আপনি কিন্তু থ্রু ফোন, আর এখন তো এত রকম গুগল মিট হ্যানা তেনা অনেক কিছুই হয়ে গেছে, তো সেইগুলো থ্রু কিন্তু আপনি আমাদের ইজিলি অ্যাভেলেবল পাবেন, এবং সেখান থেকে কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা হেল্প করে দিতে পারবো। কিন্তু হেল্পটা আপনাকে বুঝে নিতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আপনি যেটা বললেন, এই বিগত 3 মাসে নিশ্চয়ই কেউ বাইরে গিয়ে ফুচকা খায়নি, না খেয়ে তো জীবন চললো। তাহলে এই অভ্যেসটাকে যদি ধরে রাখা যায়, ইচ্ছা হলেই দাঁড়ান করে গিয়ে ফুচকাটা না খেয়েও আমি তাহলে পারি, এটা যদি ধরে রাখা যায় তাহলে পেট খারাপের রোগটা অনেক কমে যাবে। তো সেই জন্য খুব মনে রাখা দরকার যে যে অ্যাডভান্টেজ গুলো এখন আপনি পেয়েছেন, যেটা ছাড়া আগে মনে হতো জীবন চলবে না, কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে যে জীবন চলে, দিব্যি চলে। হাইজিনিক প্র্যাকটিস মেনটেন করলে, নিজেদের রোল মডেলিং গুলো বাচ্চাদের ক্ষেত্রে নিশ্চিন্তভাবে, লেস স্ট্রেসফুল ভাবে করলে ওরা অনেক তাড়াতাড়ি শিখে যায়। তাহলে ওদের শেখবার দরুন আপনি হেলদি প্র্যাকটিস গুলো কন্টিনিউ করুন। মীনাক্ষী, আর কিছু? একদমই, এটা কিন্তু একটা জার্নি, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। আর কোভিড কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে, যেটা আপনাকে এবং আপনার পরবর্তী জেনারেশনকে আরও উন্নত হতে হেল্প করবে। কিন্তু যদি আপনি এটা সঠিকভাবে সার্ভাইভ করে উঠতে পারেন তাহলে। তাই জন্য সার্ভাইভ করার জন্য যা স্ট্র্যাটেজিস বলা হচ্ছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করুন নিজের লাইফে। এবং স্ট্র্যাটেজিগুলো তো পরে কঠিন নয়, এই তো দেখাচ্ছি, তো আমরাই তো সেগুলো ইউজ করছি। এটা করছি, হাতে একটু মাঝে মাঝে এটা দিয়ে নিচ্ছি, তো সেটা হলেই লেটা চুকে গেল। একটু যদি আমরা দিয়ে নিই মাঝে মাঝে, তাহলে না হলো, সবাই মিলে যদি দিয়ে নিই। আসো, হ্যাঁ, এই তো কাজ। এটা করলে আর কি অসুবিধাটা রইলো? এবং আমরা যদি নিজেদের সেন্সিবল পার্টটা করি, দেখুন আমি সবাই মোটামুটি ফুল স্লিপ পড়েছি, তাই তো? এমন ভাবে পড়েছি যাতে সেখান থেকে ঢুকে না পড়তে পারে। এমন একটা জায়গায় বসে এখন কথা বলছি যেখানে আমরা এমনি ডিস্টেন্সে বসে আছি। সুতরাং আমাদের ওই রিস্কগুলো নেই। এই সেন্সিবল জিনিসগুলো সবাই যদি আমরা করি তাহলে সব কাজই করা যাবে। কেন কাজ না করে তো বসে থাকলে দিন চলবে না। আর এত ভয় পাওয়ার মতো বিষয় না। এর আগে প্রচুর মহামারী, প্লেগ হয়েছে, ছারখার করে দিয়েছে সারা পৃথিবী। তারপরে মিজলস ছিল, মিজলসও একসময় বহু মানুষ মারা গেছে, যদিও এখন একেবারে বন্ধ, স্টেরিলাইজিং ইমিউনিটি কল্যাণে। স্মল পক্স আরো ভয়ঙ্কর, 10 জনে 3 জন মারা যেতেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 লাখে মাত্র একজনও প্রায় এখনো। ভ্যাকসিন আমাদের বহুদূর নিয়ে গেছে। আর প্রিভেনশন, আমরা যে কারণে সাইকোলজিক্যাল ভ্যাকসিনটা এত ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে একেবারে গোড়াতেই যদি বাবা মাকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে ওই অজানা ব্যাপারে স্ট্রেসটা বাবা মারও হবে না, বাচ্চাদেরও হবে না। যে বাচ্চাকে নিয়ে কি কি করতে হয়, কি করলে একটা বাচ্চা সম্পূর্ণভাবে মোটামুটি সুস্থ থাকতে পারে সারা জীবন, সেইটা যদি অ্যাডাপ্ট করতে পারেন। আমাদের তো 12 বছরের এদেশের কলকাতা শহরের এক্সপিরিয়েন্স, যে আমাদের যে এইগুলোতে শিক্ষিত বাচ্চা, সাইকোলজিক্যাল ভ্যাকসিন প্রাপ্ত বাচ্চা, তারা কিন্তু চট করে কেউ অসুস্থ হয়ে পড়ছে না, তারা স্পেশাল নিডস হলেও। এইটা আমাদের একটা বিরাট শ্লাঘার বিষয়, যে আমরা একবার বাবা মাকে ট্রেনিং দিয়ে দিতে পারলে বাচ্চাগুলো অসুস্থ হয় না। ও কারণে এই যে ভুগে মরা, এই যে কারণের জন্য রিস্কগুলো বাড়ে, সেই ব্যাপারগুলোই বাচ্চাগুলোর থাকে না। বা ভয় পেয়ে ঘরের কোণে সিটিয়ে থেকেও তো লাভ নেই, আপনাকে বেরোতে হবে, কৌশলে কোভিডকে জয় করতে হবে, আর কিছু না। আজকে আমাদের সময় একদম শেষ ঘড়ি জানাচ্ছে। আবার আমরা নিশ্চয়ই আপনাদের সামনে আসবো, কথা বলবো, ভরসা দেবো। আজকের মতো স্টুডিও ছাড়তে হবে, বিদায়, নমস্কার। সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন।